সালে শুধুমাত্র মোল্লা মৌলভী জিন্নাহ তার ক্যান্সার ছিল, সে জীবনের ঝুঁকি নিয়ে এটা গোপন করে আমাদেরকে একটা মানচিত্র দিয়ে গেছে। তাই আজকে আমরা গরুর মাংস খাইতে পারি, আজকে যেটা আজান দিতে পারি, আর আমাদেরকে হত্যা ধর্ষণ করা হয় না। মোর্চা করে তাদেরকে ক্ষমতা দিয়ে তারা হইতেছে মৌলিক সংস্কার করবেন না, সেটা আসলে খুব একটা আপনারা প্রস্তাব দেন আগে। আজকের আলোচনাটা আসা উচিত ছিল যে হ্যাঁ আপনাদের প্রস্তাবটা কি, সংবিধানটা কিভাবে সংশোধন বা সংস্কার করা যায়, কিন্তু সেভাবে কিন্তু কোনো বক্তব্য দেখতেছি না। আমার কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন বলতে কিছু ছিল যে এই কালকে না 2 দিন আগে দেখলাম ভারতের আমাদের বর্ডারে স্বর্ণরানীকে হত্যা করা হলো। আমরা দেখেছি এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যরা যখন অনেক আন্দোলন করলো তাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু স্বর্ণরানী মারা যাওয়ার পর একটা হিন্দু পরিবেশ থেকে হিন্দু খ্রিস্টান পরিষদ থেকে কোনো তার প্রতিবাদ করলো না। এবং এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি হাবিব সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই, মানে একটা আমার মতামত, যারা বারবার বিএনপি নামে বিএনপি এই চাঁদা তুলতেছে, দখল করছে, তা আপনারা কোনো সেল খুঁজতে পারেন কিনা যেখানে আপনাদের কোনো যে এলাকা যারা এই চাঁদাবাজি করছে সে ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যায় কিনা, এটা কোশ্চেন ছিল। সেই ব্যাপারে তো ওনারা গোলাম সারওয়ার স্যার যে কথাটা বললেন 100% একমত, ওনার কথাটার সাথে একমত। একটা জিনিস অবজেকশন দেবো, 30 লক্ষ শহীদের একটু তালিকা দিবেন স্যার, এই জিনিসটার সাথে দ্বিমত। আজকের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে আক্রমণের একটা ইঙ্গিত দিচ্ছে। আপনি দেখেন সে জায়গায় 3টা কথা বের হবে, কথা থেকে প্রথমে হলো রাশিয়া ইউক্রেন, ইসরায়েল প্যালেস্টাইন, বাংলাদেশ এবং তার অ্যাডজাসেন্ট এরিয়া। এদের পুরাটা যদি আপনি অ্যাসেসমেন্ট করেন তাহলে একটা অ্যাঙ্গেলই আসে, সেটা হলো অখণ্ড ভারত, যেটার কনসিকুয়েন্স অলরেডি সিকিম, হায়দ্রাবাদ, গোয়া, মণিপুর, বিহার এবং লাক্ষাদ্বীপ এবং গুজরাট অলরেডি দেখেছে, এবং বাংলাদেশের সিনারিও কিন্তু সেই দিকেই যাচ্ছে। আমি যেটা বলবো ম্যাডাম, আমি আরেকটু সময় নেব, সেটা হচ্ছে যদি আপনি একটু ভালো করে দেখেন যে ইন্ডিয়া, যে কথাটা এখনো মিডিয়াতে অনেক ভারতীয় দালালরা বলে যে ইন্ডিয়া ইজ আওয়ার অ্যালাই, ইন্ডিয়া হ্যাড নেভার বিন আওয়ার অ্যালাই অ্যান্ড ইজ নট অ্যান্ড শ্যাল নট হ্যাভ এভার বি আওয়ার অ্যালাই, এটা হচ্ছে রিয়েলিটি। তো এখন দেখেন যে ইন্ডিয়া 1947 সালেও আমাদের এক্সিস্টেন্স মানে নাই, আরএসএস আমাদের এক্সিস্টেন্স মানে নাই। 1947 সালে শুধুমাত্র মোল্লা মৌলভী জিন্নাহ তার ক্যান্সার ছিল, সে জীবনের ঝুঁকি নিয়ে এটা গোপন করে আমাদেরকে একটা মানচিত্র দিয়ে গেছে। তাই আজকে আমরা গরুর মাংস খাইতে পারি, আজকে যেটা আজান দিতে পারি, আর আমাদেরকে হত্যা ধর্ষণ করা হয় না। আমি দেখতেছি যে বাংলাদেশের আকাশেও শনি আসতেছে, কালো মেঘ দেখা যাইতেছে। এই মুহূর্তে আমি বিএনপির হাইকমান্ড এখানে যদি কেউ থাকেন, উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে একটা গণবাহিনী তৈরি করেন, দয়া করে একটা গণবাহিনী তৈরি করেন, যেটা আমরা 16 বছরে তৈরি করতে পারি নাই। কারা কারা এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ লাগলে আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দেন, একটা গণবাহিনী তৈরি করেন, যুদ্ধ অনিবার্য, এই ভারত সাম্রাজ্যবাদী। বাংলাদেশ জিন্দাবাদ। বর্তমানে আসলে আমরা যে সংবিধান নিয়ে কথা বলতেছি, মিলন ভাই কিছুক্ষণ আগে বললেন যে এটা গণ অভ্যুত্থান না, এটা বিপ্লব। একটু ডিফার করতেছি, আসলে পরিপূর্ণ বিপ্লব না, আমরা বিপ্লবের একটা স্টেজ পার করছি এই কারণে যে আমরা একটা স্বৈরাচারকে সকলে মিলে উৎখাত করছি, এখানে অনেকেরই ভূমিকা ছিল। কিন্তু আপনার মতো যারা জাতীয় পার্টি ছিল তাদের কিন্তু আসলে কোনো ভূমিকা ছিল না, অথবা ব্যক্তিগতভাবে পর্যায়ে আপনারা এটাকে সাপোর্ট করেছেন, কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করেন নাই। কেন করতে পারেন নাই? করতে পারেন নাই কিন্তু এই সংবিধানের কারণে করতে পারেন নাই, যে বিদ্যমান যে সংবিধানকে আমরা আলোকে যে শপথ গ্রহণ করছেন বা এই প্রেসিডেন্টকে রেখে এখন পর্যন্ত আমরা যেই ফরম্যাটে যাচ্ছি সেটাকে রেখে আপনি আসলে করতে পারেন নাই, করতে পারবেনও না। পাশাপাশি যদি আমি একটা কথা বলি যে স্বাধীনতা হয়েছে 71 সালে, ভালো কথা, বঙ্গবন্ধু আমাদেরকে এর চেয়ে বেশি কিছু দিতে পারেন না, এই কারণে যে এরপরে কিন্তু এই ব্রিটিশরা যেটা ছিল হচ্ছে আমাদের শোষণ করার জন্য, পাকিস্তানিরা এটাকে রেখে গেছে সেটা শোষণ করার জন্য, পুলিশের সমস্ত ল গুলো হচ্ছে ব্রিটিশ ল, যেগুলা শোষণ করার জন্য। এরপরে যদি জামাত ইসলাম না আরো অনেক ফেরেস্তা দল যদি আসে, ইসলামিক দল আসে, তারপরে তারা স্বৈরাচার হইতে বাধ্য। সুতরাং এই ব্যুরোক্রেটিক সিস্টেম বা এই ধরনের, এখানে সোলামান স্যার আছেন, উনি প্রশাসন চালায় আসছেন, এই যে জি হুজুর সিস্টেম, এই জি হুজুর সিস্টেমটাকে জারি রাখলে যেই যাবে সেই স্বৈরাচার হবে। সুতরাং আপনি দেখেন যে ছাত্র জনতার মেসেজ কিন্তু একটা, যে তারা এই সিস্টেমের চেঞ্জ চায়। সুতরাং আমি তাদেরকে বলবো যে তাদের হয়তো বা সেই অভিজ্ঞতা নাই। আপনার এখানে যারা আসছেন 2জন রাজনীতিবিদ আছেন, একজন সাবেক আমলা আছেন, উনি এখন বর্তমানে রাজনীতি করছেন, মাউন মাহবুব ভাই, উনি অত্যন্ত প্রাজ্ঞ একজন আইনজীবী।
আপনারা আপনাদের পক্ষ থেকে দয়া করে একটা প্রস্তাবনা দেন যে কিভাবে আসলে এর মৌলিক সংস্কার করা দরকার, কারণ আপনি অবশ্যই মাথায় রাখেন যে ইন্ডিয়া ইজ নট ব্লাফিং আস, যে সে যেই চিন্তা করছে সেটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হলেও সে এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে, এবং 71 সালের পর থেকেই তারা করতেছে। তার করার একটাই কারণ হচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল হলে সে সবচেয়ে বেশি লাভবান হবে। বাংলাদেশকে স্থিতিশীল করে বাংলাদেশকে যদি উন্নতি করতে হয়, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের যদি মর্যাদা রাখতে হয়, আমরা নাগরিকদের দাবি যেটা আমূল পরিবর্তন করতে হবে। সেই জন্য আপনাদের মতো রাজনৈতিক দলকে শুধুমাত্র বললেই হবে না যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের সর্বদলীয় ভাবে একটা রাজনৈতিক মোর্চা করে তাদেরকে ক্ষমতা দিয়ে তারা হতেছে মৌলিক সংস্কার করবেন না, সেটা আসলে খুব একটা আপনারা প্রস্তাব দেন আগে। আজকের আলোচনাটা আসা উচিত ছিল যে হ্যাঁ আপনাদের প্রস্তাবটা কি, সংবিধানটা কিভাবে সংশোধন বা সংস্কার করা যায়, কিন্তু সেভাবে কিন্তু কোনো বক্তব্য দেখতেছি না। ঘুরে ফিরে একই কথা বলতেছেন, আমরা একটু সবগুলো টকশো আমরাও শুনতেছি। সেইখানটার মৌলিক পরিবর্তন আনা দরকার। এত ইতিহাস ঘাটার কিছু নাই, মানুষ ইতিহাস জানে, আর যারা জানে না তারা কিন্তু আসলে জানতে চায় যে ভবিষ্যৎ আপনি কি করবেন, অতীতে কি হয়েছে সেটা দেখে লাভ নাই। আপনার এই বিএনপি বলতেছে যে জামাতের একটা কথা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, কিন্তু উনি কিন্তু এটা বলেন নাই যে বিএনপি ক্ষমতায় গেলেই হইতেছে সে হয়ে যাবে আরেকটা দুর্নীতিবাদ। সে কিন্তু এইটাই মিন করছে যে এই সংস্কার যদি না হয় তাহলে জামাতের মতো আরো কেউ যদি যায় সেও দুর্নীতিবাদ হবে, সেও তার হতেছে লোককে কন্ট্রোল করতে পারবে না, সেও একসময় স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হবে। সুতরাং সুশাসনের জন্য দরকার সুনীতি, এই সুনীতিটার জন্য আসলে রাজনীতি করা দরকার। রাজনীতিবিদ যারা আছেন, আমলা যারা আছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাদের কাছে আমার দাবি একটাই, তারা এটা সুনির্দিষ্ট ভাবে এটা নীতি প্রণয়নের জন্য এক একজন করে দরকার হলে একটা নীতিমালা প্রণয়ন করেন, আপনাদের দল ভিত্তিক ভাবে একটা গ্রুপ করে যারা এই ব্যাপারে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। ধন্যবাদ।